শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। ছাত্র তরুণদের নেতৃত্বে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল এনসিপি গঠন, এই দুই ঘটনা দেশের রাজনীতির গুণগত পরিবর্তন এবং সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে অনেকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। মানুষ প্রত্যাশা করেছিল রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে তারা ইতিবাচক কিছু করবেন, তবে সরকারি পদ ও দলের দায়িত্বে থাকা কোনো তরুণদের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা মানুষের অনেকখানি কেমন জানি ফিকে হয়ে গেছে। এই অমিত তেজ তরুণদের কারো কারো বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশে এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যমূলক ব্যবস্থার বিলোপ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চলছে। সকলেই সেই প্রত্যাশায় বসে আছেন, মাঝে মাঝে অনেকে হতাশও হচ্ছেন। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল যে তরুণ সমাজ কোনো কাজ বা ভূমিকার কারণে আজ তারা বিতর্কিত এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে নানাভাবে। পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো আগেও ছিল তারাও নানাভাবে আগের মতোই আগের ব্যবস্থাতেই চলছেন কিনা সে নিয়েও নানা প্রশ্ন উঠছে অভিযোগ। পরিবর্তনের জন্য সংস্কার আর দুর্নীতি একসাথে কখনোই চলতে পারে না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সংস্কার বাস্তবায়ন করতে প্রয়োজন দুর্নীতির দমন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের সঙ্গে রয়েছেন সমকালের উপসম্পাদক জনাব মাহবুব আজিজ। আপনাদের দুজনকে স্বাগত, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিগত সময়ে 15-16 বছরে যারা নির্যাতিত হয়েছেন, যারা যে জিনিসগুলো নিয়ে অভিযোগ করেছেন, 5ই আগস্টের পরে সেই জিনিসগুলোতে তারা আবার অবতীর্ণ হয়েছেন সেই শাসকের ভূমিকায়, সেই অত্যাচারীর ভূমিকায়। এই অভিযোগ তো নতুন কিছু নয়। চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট এই সবগুলো কিন্তু বিদ্যমান রয়েছে। আগের মানুষগুলো যখন নেই তার মানে এখানে অন্য মানুষ এসেছে এবং নানা সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা নানা ভিডিও ফুটেজ এসেছে। আপনার কি মনে হয় কেন আসলে এগুলো হচ্ছে বা মানুষ বেপরোয়া হয়ে উঠেছে, সেই নির্যাতিত মানুষরা এখন নির্যাতক হয়েছে? 69-এর গণ অভ্যুত্থান যখন হয় তখন পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদ একটা সভা করছিল। তোফাল আহমেদ বক্তা ছিলেন। ওনার বক্তৃতাই ছিল যে কিছু কিছু ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদের নামে বিভিন্ন জায়গায় চাঁদা তুলে বেড়াচ্ছে, আমাদের কাছে অভিযোগ এসছে। আমরা খুব স্পষ্টভাবে ঘোষণা করছি যে আমরা এরকম করে কোনো চাঁদা তুলি না। যারা যারা এইভাবে চাঁদা তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে, আপনাদের কাছে যাচ্ছে, তাদেরকে পুলিশে ধরিয়ে দিন অথবা আমাদের খবর দিন, আমরা এসে তাদের ব্যবস্থা করব। ঘটনাটা বললাম এই জন্যে যে এরকম অবিমিশ্র কোনো জিনিস হয় না। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি বা সংস্কারের জন্য করছি বা ভালো একটা বোধ থেকে কোনো আন্দোলন করছি, অতএব মন্দজাতা সব দূরীভূত হয়ে গেছে। মন্দজাতা আছে, এগুলো ওই সংগ্রামের মধ্যে দিয়েই ধীরে ধীরে অপসৃত হবে, সেগুলো দূর হবে। আর আমাদের এখানে ধরেন আপনি বললেন না 15 বছর ধরে যারা এই সংগ্রামটা করেছে, এখন যাদের সম্পর্কে আপনি ইন্ট্রো দিলেন তারা কিন্তু 15 বছর ধরে সংগ্রাম করেনি না। অলসো আমি আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও বলছি না, ওইটা আমি আলাদা করে বলি। যেহেতু শুরুটা ওরকম করে করেছিলেন, বড় অভিযোগটা তাদের নামে এসছে। বড় অভিযোগটা তাদের নামে এসছে কি আপনি যেরকম বলেছেন এগুলো সবাই আমরা জানি। কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও এই অভিযোগ কিন্তু কম নেই। বিএনপি কেন, সব দলের নামই আছে এটা। অফকোর্স আওয়ামী লীগের নামে, তারা তো আর নাই। আমি বলছি যে ওদের ব্যাপারটা একরকম, এদের ব্যাপারটা একরকম। আমি দুটোই বলছি আমার মতো করে। প্রথম হচ্ছে যে যারা এই সাম্প্রতিককালের আন্দোলনের মধ্যে যুক্ত হয়েছিলেন, একটা হচ্ছে আমি একটা অন্যায় দেখলাম, তার বিরুদ্ধে রুখে দাঁড়ালাম। আর আরেকটা হচ্ছে আমি অন্যায়টা দেখেছি আরও আগে, অন্যায়ের স্বরূপটা আমি জানি, চরিত্র জানি, এটাকে নির্মূল করবার পক্ষে আমি দৃঢ়চেতা। আমি অন্যায় দূর করবার একটা পদ্ধতিও জানি। আমার লড়াই কিন্তু একরকম। যিনি রাজনৈতিক কর্মী তিনি রাজনীতির চরিত্রটা বোঝা দরকার, যার বিরুদ্ধে লড়াই করছে তার স্বরূপটা বোঝা দরকার। এই যুবকরা, এই শিক্ষার্থীরা ওগুলো অত বুঝে আসেনি। তাদের মধ্যে একদম প্রাণ ভরা উচ্ছ্বাস ছিল, আবেগ ছিল, অদম্য ইচ্ছা ছিল দূর করবে সব দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কীভাবে সেটা তারা জানত না।
চলবার পথে যখন দেখছে যে তাদের যাত্রা পথেই যে অনেক জায়গায় থেকে চলছে, তখন তারা তাদের সাথে পিছিয়ে যেতে পারে, এটা অস্বাভাবিকটা। আমি বিশেষ করে ধরেন 5 আগস্টের পরে দেখেছি, এটা আগেও দেখেছি আমি, কিন্তু এইবারে কি হয়েছে, একদম সর্বোচ্চ পর্যায়ের নেতা খুব কঠোরভাবে বলছেন, হয়তো আন্তরিকভাবে বলছেন, কিন্তু তার কোনো আসর নিচে যাদের উদ্দেশ্যে তিনি বলছেন তাদের উপরে পড়ছেই না, কাজে তিনি এটা ঠিক করতে পারছেন না। মাহবুবাজি, আপনিও কি মনে করেন যে দলগুলো আসলে নেতাকর্মীদের কন্ট্রোল করতে অনেকখানি ব্যর্থ হচ্ছেন, তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় তারা কন্ট্রোল করতে পারছেন না, বড় দলগুলো এবং যে নতুন দল গঠন হয়েছে, বোথ দুদিকেই? ধন্যবাদ। আসলে বিষয়টা একটু অন্যভাবে দেখতে চাই। আপনি দেখুন যে এই গণ অভ্যুত্থান এটা কি করে ঘটলো। এটা শুরুটা কিন্তু ছিল কোটা আন্দোলন, চাকরির জন্য। এটার পেছনে খুব রাজনৈতিক বার্তা ছিল না। আমরা যদি গত 15 বছরের দুঃশাসনের কথা ভাবি, এই যে আওয়ামী লীগ 3 দফায় ছলচাতুরি নির্বাচন করলো, রাতের বেলা নির্বাচন করলো, ডামি নির্বাচন করলো, এই নিয়ে কি ছাত্রদের কোনো বক্তব্য ছিল সরাসরি? আমরা শুনিনি। মনে পড়ে 2013 সালে গণজাগরণের সময় যখন ছাত্ররা রাস্তায় নেমে এলো, তখন কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে তোমরা এই গণজাগরণের বিষয়ে, মানে এই জামাতের ব্যাপারে বিচার চাইছো, কিন্তু তোমরা আমাকে ভোট যে হচ্ছে না সেটা নিয়ে কথা বলছো না কেন? তখন উত্তর এসেছিল, আমরা গণিত পরীক্ষা দিতে এসেছি, আমরা এখন রসায়ন নিয়ে কথা বলবো না বা ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো না, এরকম বলা হয়েছিল। এবং এটা অনেকটা সরকারি এক ধরনের তদারকি ছিল আসলে ওই সময়গুলোতে, এই প্রশ্নের উত্তর ইত্যাদি। আপনি যদি 2013 থেকে এই গত 10-12 বছরের বিষয়টা দেখেন, তখন কিন্তু আওয়ামী লীগের এই যে দুঃশাসন এবং কর্তৃত্ববাদের ফলে সেইভাবে ছাত্রদের মধ্যে ওই ধরনের রাজনৈতিক বিকাশ বলতে যা বোঝায় ওটা একটু স্থবির অবস্থাতেই ছিল। তারা 2018 সালে একটা কোটা আন্দোলন করেছে, এইটার প্রেক্ষিতে তারপর কিছু তারা নিরাপদ সড়ক চাই হয়েছে। এবং এইবার যে ঘটনাটা ঘটেছে, এটা 14 জুলাই থেকে 36 দিনের একটা আন্দোলনে অনেক কিছু কিন্তু ঘটে গেছে। সেখানে একটা 9 দফা এলো, তারপরে 1 দফা হয়ে একদম ম্যাজিকের মতো কিন্তু ঘটনাগুলো ঘটলো। তো এর মধ্যে আজকে যে এনসিপি তৈরি হয়েছে, তারাও কিন্তু প্রস্তুত ছিল না আসলে যে এত বড় একটা গণ অভ্যুত্থানের তারা রাজনৈতিকভাবে নেতৃত্বে থাকবে। রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোই বিভিন্ন গত 15-16 বছর ধরে আন্দোলনে কিন্তু ছিল। এবং আপনার মনে পড়বে 2023 সালের 28শে অক্টোবর যে 1.5 বছরের আন্দোলনের প্রেক্ষিতে গিয়ে বিএনপির মহাসমাবেশ হতে থাকলো, সারাদিন সেখানে অনেক মারপিট হলো এবং প্রধান বিচারপতির সামনে, আশা করি সব মনে আছে। এই 28শে অক্টোবরের পরে কিন্তু 3 মাসের মধ্যে একদম আপনার আওয়ামী লীগ খুব দ্রুতগতিতে নির্বাচনটা করে ফেলল। তো এই পুরো পরিস্থিতিতেই একদলীয় দুঃশাসন এবং অন্য বিরোধী মতকে যেভাবে দমন করা হয়েছে, সেইগুলো কোনো স্বাভাবিক পরিস্থিতি আসলে স্বাভাবিক পরিস্থিতির সাথে সমতুল্য নয়। তো এই কেউ তো কাউকে বাড়ি থেকে এনে বিরোধী দলের আসনে বসাবে না। সেখানে বিরোধী দলেরও আপনার দুর্বলতা ছিল, সরকারি অনেক বেশি চাপ ছিল, অনেক অনৈতিকতা ছিল, নানান রকম নির্যাতন ছিল, ডিজিএফআই ইত্যাদি অনেক ধরনের গুম খুন হত্যার কথা আমরা জানি। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে যেভাবে জেলে দেওয়া হয়েছে সেটাও জানি। কিন্তু এর মধ্যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর যে আমরা গণ আকাঙ্ক্ষা ছিল, সেইগুলোর সমান্তরালে কিন্তু আমরা কারো কোনো আচরণ দেখছি না। না বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তারাও সমানে তাদের কর্মীদেরকে দল থেকে বের করে দিচ্ছে, আবার এনসিপির কাছে যেটা আমাদের প্রত্যাশারই বাইরে, যে তারা যে একেবারে এইভাবে 200-300 গাড়ি নিয়ে নেমে যাবে, তারা বিভিন্নভাবে যা শো অফ করছে, এগুলোও তো আমাদের মধ্যে ছিল না। আসলে ওই ক্ষমতার গন্ধম চেয়ারটাই বোধহয় আসলে খুব মারাত্মক দোষী। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। নানা সময় বিএনপির নানা মানুষকে আমি প্রশ্ন করেছি বা নানা জায়গা থেকে প্রশ্ন এসেছে যে আপনাদের এখানে চাঁদাবাজি হচ্ছে, আপনাদের মানুষরা লুটপাট করছে, আপনারা কি করছেন। তাদের অনেকের উত্তর এরকম ছিল যে আমরা তো বহিষ্কার করেছি বা আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এতজনকে বহিষ্কার করেছি, কিন্তু একজন মানুষ যখন চাঁদাবাজি করে সে একজন চাঁদাবাজ, সে একজন অপরাধী, সেটা নিয়ন্ত্রণ করার প্রধান দায়িত্ব তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হবে, সরকারের হবে। তো আমরা সরকারকে আহ্বান জানাই তারা যাতে এইটা কন্ট্রোল করে। এখন এই জায়গায় এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধেও যখন এই ধরনের অভিযোগ, বিএনপির নেতাকর্মীদের মধ্যেও যখন এরকম অভিযোগ, সরকারকে আসলে বেছে শুনে অপরাধী ধরেন নাকি ভয় পান না কি করেন আসলে? সেটা তো সবসময় হয়েছে যে এখন কেন হবে? এখন তো কোনো দলের সরকার না। দলের সরকার নয়, আবার খানিকটা তো দলেরও, কারণ প্রধান উপদেষ্টা বক্তৃতাই বলেছেন যে ওরা এত বড় একটা সংগ্রাম করেছে, তাদের মধ্যে তো কিছু আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা তারা বিপ্লবোত্তর বাতিল যেভাবে বলেন অভ্যুত্থানের পরে সেটা বাস্তবায়ন করতে চাইবে, তাদের সেই সুযোগ দেওয়া উচিত। আবার বিএনপি বলছে আমরা এত বড় রাজনৈতিক দল, টুকটাক ঝামেলা তো হবে, এখন জনগণ কেন সাফার করবে? দুটো এক জিনিস নয়। এখানে হচ্ছে যে ডক্টর ইউনূস এটা বলেছেন, উনি কি এরকম সুবিধা তাদেরকে দিয়েছেন ওই কথা আমি বলছি না, কিন্তু এতে হয় কি পুরো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা মেসেজ যায় যে ওদেরকে কিছু কিছু আলাদা সুযোগ দেওয়া হবে। এবং তাদের মানে আমি কিন্তু মাঝে মাঝে কথাটা বলি, দেখেন 52 থেকে এই পর্যন্ত যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, মানে আমাদের দেশের রাজনীতির ইতিহাস বা দেশের ইতিহাস মানে ছাত্র আন্দোলনের ইতিহাস, অথচ 52 থেকে এই পর্যন্ত ছাত্ররা ক্ষমতায় যায়নি, আন্দোলন করেছে, জিতেছে, তারাই ইতিহাস তৈরি করেছে, কিন্তু ক্ষমতায় যায়নি। এই প্রথম ক্ষমতায় নেওয়া হলো তাদেরকে, এবং ডক্টর ইউনূস বললেন যে ওরাই তো আমার নিয়োগকর্তা, বিশেষ সুবিধা দিলে। তাই এই বিশেষ সুবিধা পাওয়ার ফলে কিন্তু এটা হলো যে তারা সেটার ব্যবহার করতে পারলো, আমার কাছে তাই মনে হয়েছে। কারণ তাদেরকে যখন এগুলো নিয়ে প্রশ্ন করেছে, কয়েকজনকেই তো সাংবাদিকরা প্রশ্ন করেছে, তার জবাব যেগুলো দিয়েছে ওগুলো কোনো জবাব নয়। বিএনপির ব্যাপারটা হচ্ছে যে বিএনপি একটা ডাইকোটমির মধ্যে আছে। কীরকম আমি বলি, হয়তো তারেক রহমান ফিল করেন যে আমি যত ভালো কাজ করতে পারবো তত আমি প্রসিদ্ধ হব, মানুষ পছন্দ করবে। আমি নেগেটিভ দিকটা দিয়ে কথা বলছি আগে। অতএব উনি চাইছেন যে এটা কন্ট্রোল করতে হবে, তাতে আমার পার্টির জন্যে ভালো হবে। কিন্তু তার দলটা ওই যে আমি আগে যেটা বললাম, এরকম করে তো গড়েই ওঠেনি, কাজেই তার কথা শুনবে না। উনি বলছেন, এরা শুনছে, কিন্তু এদের কাজটা করছে, করে আবার হয়তো এরাই গিয়ে বক্তৃতা করছে, এসব চাঁদাবাজি ইত্যাদি চলবে না। কয়েকটা উদাহরণ যদি মনে করে দেই, নিশ্চয়ই জানেন আপনার। দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। এই দুজনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পাশাপাশি জাতীয় পরিচয়পত্র স্থগিতের আদেশ দেওয়া হয়েছে আদালত থেকে। তারপরে স্বাস্থ্য উপদেষ্টার বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি রেলকে লাভজনক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সক্রিয় কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং এক অতিরিক্ত সচিব তার ফেসবুক পোস্টে প্রমাণসহ দেখিয়েছিলেন যে তারা আসলে কালোবাজারির সঙ্গে জড়িত। এগুলোর কি তদন্ত হবে বা শেষ মানে আলোর মুখ দেখবে? আপনার কি মনে হয়? আসলে দেখুন যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি এলো, এটা কিন্তু একটি গগনচুম্বী প্রত্যাশা ছিল মানুষের, যে ডক্টর ইউনূস এতদিন ধরে নানানভাবে উনি অত্যাচারের মুখোমুখি হয়েছেন, তাকে তো নানাভাবে হেনস্থা করা হয়েছে, এবং এই 84 বছর বয়সে একজন ভদ্রলোক, সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, ওনার আর কি চাওয়ার থাকতে পারে? তো এটা একটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের জন্য, এবং আমি এখন সুযোগ ছিলই বলবো। কারণ হচ্ছে দেখুন যে এই সরকার ক্ষমতায় আসবার পর, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে একের পর এক আইন শৃঙ্খলার কাঠামোটাকে ভেঙে দেওয়া হয়েছে, এতে কিন্তু মনে হয় না যে সকল দায়িত্ব তো নিশ্চয়ই ডক্টর ইউনূসের একা নন, তার সরকারের অন্য যারা ছিলেন তারা আসলে কি করছেন, এবং তাদের মধ্যেই অনেকেরই হয়তো বাসনা জেগেছে যে আরও হয়তো ক্ষমতায় থেকে যাওয়া যায় কিনা। কারণ এইভাবে ধরেন যেভাবে মবতন্ত্র এসছে, যেভাবে আইন শৃঙ্খলা ভাঙা হয়েছে, আপনার 32 নম্বরের কথা ধরুন, যেভাবে ভাঙা হলো, বুলডোজার সাপ্লাই করা হলো, এইগুলো তো আসলে একটি দেশের ঐতিহ্য, মূল্যবোধ, মুক্তিযুদ্ধ এর সঙ্গে সাংঘর্ষিক।
তো সরকার যখন এই ব্যাপারে কোনো কথা না বললো না, তালগাছের মতো দাঁড়িয়ে থাকলো, তখন আর 5টি বিষয় তারা আদৌ কথা বলবে কিনা সেটা নিয়েই তো সন্দেহ জাগে। আপনি কোথাও আইন কানুন করবেন, আর কোথাও আপনি বলবেন যে মারফতি লাইনের কথাবার্তা বলবেন, আবার কোথাও আপনি বলবেন এরা তো আসলে সুবোধ বালক, এনসিপির বালকেরা। তো এভাবে তো হয় না। আপনার আইনের শাসন মানে আইনের শাসন। এই জায়গাটাতে কিন্তু সরকার ভুল করেছে। এই অভিযোগ নিশ্চয়ই আপনি শুনেছেন যে ঘুষ এখন পুলিশের জায়গায় আরো বেড়েছে, এখন আরো টাকা দিয়ে আসলে দলিল লেখাতে হয়, এই ধরনের কথা তো উঠছে। তার উপরে আবার এনসিপি বলছে প্রশাসনে বিএনপির প্রাধান্য, আবার বিএনপি সহ অন্যান্য অনেক দল তো বলছে এই সরকারই আসলে এনসিপি বা তরুণ। আমি কিন্তু দায়ী করব সরকারকে। কে কি বললো না বললো এইসবের পিছনে, চিলের পিছনে দৌড়ানোর কাজ তো সরকারের নয়। সরকার যখন যেই কাজটি করেছে, যে অভিযোগটি করেছে, তৎক্ষণাৎ যদি তারা সিদ্ধান্ত নিত, কারণ তার তো কারো দিকে তাকানোর কথা নয়। আজকে যে ডিসেম্বরের নির্বাচনের বিষয় নিয়ে জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা কথা বলছেন যে একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়, অন্য এটা তো অসত্য কথা। বারবার একটা এই করি সেই করি, এক ধরনের রাগ ঢাক গুড় ব্যাপার, এবং এই বিষয়গুলো কেমন যেন একটা ঝুলিয়ে দেওয়া একটা চেষ্টা, যে কোনো না কোনোভাবে যদি নির্বাচনটিকে ঝুলিয়ে দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষের আশঙ্কা বাড়ে। আমাদেরকে আবারও সেই রাস্তায় যেতে হবে মানুষকে একটা নির্বাচনের জন্য। আপনার 13 সাল থেকে কিন্তু মানুষ নির্বাচন পায়নি। তো সেই নির্বাচন পায়নি যখন, তখন একটা সরাসরি সুস্পষ্ট অবস্থান সরকারের নিতে অসুবিধাটা কোথায়? দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মাহমুদুর রহমান মান্না, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মাস দেড়েক আগে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্নীতি মুক্ত বলে তার এক বক্তব্য দিয়েছেন তিনি। এবং আমার প্রশ্নটা আসলে এই জায়গাতে, ক্ষমতায় থাকতে তো আসলে আমরা কোনো সরকারের দুর্নীতি দেখতে পাই না, তারপরে দেখতে পাই যখন আমরা এতগুলো দুর্নীতির খবর শুনি প্রশাসন থেকে শুরু করে অন্যান্য নানা জায়গায়, সেই দায় এড়িয়ে কি আমরা সরকারকে একেবারে দুর্নীতিমুক্ত বলতে পারবো, নাকি আসলে পরবর্তীতে আমরা অন্য খবরও পেতে পারি? আপনি কি বলবেন আমাদেরকে? একেবারে দায় মুক্তি দেওয়া যায় তাদেরকে? আমরা তো বলছি যে তারা দুর্নীতি করেছে। এখন আপনি ধরেন সরকারি দায়িত্বে আছেন, আপনি হয়তো বলছেন না, কিন্তু আমি সাংবাদিকতা করি, আমি বলছি। উনি রাজনীতি করেন, উনি বলছেন। আরেকজন সামাজিক একটা কাজকর্মের মধ্যে আছেন, উনি বলছেন। আমি বলবো যে আমাদের বলার ইয়েটা আগের চেয়ে অনেক বেশি হয়েছে, মানে ভলিউম বেশি হয়েছে, তার তীক্ষ্ণতা বেড়েছে, সাহস বেড়েছে, এটা তো হয়েছে, সেগুলো বলছে। এবং সেই বাক স্বাধীনতার একটা উন্নতি বলতে পারি আমরা, কিন্তু দুর্নীতির বেলায় তো ব্যাপারটা আলাদাভাবে বিবেচিত হবে। আপনি বলছেন দুর্নীতির উপরে কথা বলছি কিনা, দুর্নীতির উপরেও বলছি। দুর্নীতি কবে ছাড়া বেড়েছে তা তো আমি বলছি না, এতে কোনো সন্দেহ নেই। যত বড় প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার তুলনায় কিছুই হয়নি। আমি বলবো একদম কিছুই হয়নি। ধরেন সংস্কারের দিকটাও কিছু হয়নি। তো সংস্কারই যদি না হয়, তাহলে মানুষ আবার নতুন করে চিন্তা করে ভালো একটা জিনিস আপনাকে প্রেজেন্ট করবে কীভাবে, তার আচরণ উচ্চারণ আপনি আগে চাইতে ভালো পাবেন কীরকম করে, সেটা পাচ্ছেন না। সেজন্য পুলিশকেও ভালো দেখছেন না, ইভেন সিভিল বিউরোক্রেসিতে যারা আছে তারা যে খুব ভালো কাজ করছে তা তো না। কিছু কিছু জায়গা আছে যেটা আপনি হয়তো জানতে পারছেন না, জানা সম্ভব নয়, তাদের ব্যাপারে লেখা হচ্ছে না। সেটা আগেও হয়েছে, এখনও হয়। বুঝতে পারলে বুঝলেন, দর্শক শ্রোতা প্রত্যেকেই বলছি, বুঝতে পারলে বুঝলেন, না বুঝতে পারলে এর বেশি আমি আপাতত বলছি না, যে কোনো কারণেই হোক। আমার বক্তব্য হচ্ছে যে এগুলোর বিরুদ্ধে বলা হচ্ছে, কিন্তু যেটা আমি আগে জিজ্ঞেস করেছিলেন প্রপার অ্যাকশন কী হচ্ছে। ধরেন এখানে একটা বিরাট বাস স্ট্যান্ড আছে, প্রতিদিন চাঁদাবাজি হয় 1 কোটি টাকার মতো। এই বাস স্ট্যান্ডটা একজন দখল করেছেন, উনি চাঁদাবাজি করেন। তো গভর্নমেন্ট এটা সরিয়ে দিতে কত সময় লাগে? ওরা কি গ্রেপ্তার ধরনের নাই করলো? যদিও এখন কিন্তু আর্মি এবং পুলিশ বিভিন্ন জায়গাতে অ্যাকশন দিচ্ছে, চাঁদাবাজ বলে ধরছে, দখলদার বলে ধরছে। কিন্তু এই জায়গাটা প্রথম দিনও বন্ধ করতে পারতেন, এখনও বন্ধ করতে পারেন। এই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা যাই করেন, ওনাকে ডিথ্রোন করেন। কোন ভয়ে বন্ধ করেন না আপনার কি মনে হয়? কোন ভয়ে কিংবা কোন কারণে বন্ধ করা হচ্ছে না? কোন কারণে বন্ধ হচ্ছে না এটা স্পেকুলেট করে বলতে চাই যাবে, কারণ
এক একজনের এক এক রকম নিয়ম হতে না, পারে। আমার কথা হচ্ছে ধরেন আগে যদি একটা দলীয় সরকার থাকে তাহলে ওই দলের নেতা কর্মীরা ধরেন এটা দখল করে রেখেছে এবং তাদের লাভ আছে, তারা এটা বন্ধ করবে না। এখন আসলে কি, এখন তো অনেক দল, মানে এখন কার লাভের জন্য আসলে এগুলো কোনো জায়গাতেই বন্ধ হচ্ছে না, সব জায়গায় যে যেখানে পারে যে আগে আগে যাবে সে আগে খাবে, এই টাইপের একটা ব্যাপার। আমি এরকম বলতে চাচ্ছিলাম না, কেন ধরেন আপনি এখন দেশটা চালাচ্ছেন, এরকম 10টা জায়গা আছে যেখানে সমস্যা হচ্ছে, 10টা জায়গায় দেখতে দেখতে আমার মনে হলো আপনি খুবই ভালো মানুষ, আপনার অনেক নামডাক আছে সারা পৃথিবীতে, আপনার সুনাম, এই কাজটা করতে গিয়ে কোন ঝামেলার মধ্যে পড়ি, হয়তো পারবো না, বাদ দাও, এর চেয়ে বড় একটা কাজ করব আমি, এরকম ভাবতে পারেন। আপনার ভাবনার মধ্যেই গোলমাল থাকতে পারে। ইউ মে বি এ বিগ গাই, কিন্তু ওইসব জায়গাতে ইউ মে বি স্মল ম্যান। আমরা দুর্নীতি বন্ধ করতে যে পারছি না তার সবচেয়ে বড় কারণ এবং সমাধান কি হতে পারে মাহবুবাদি, এটা শুনে শেষ করব। আচ্ছা, আমরা দুর্নীতি বন্ধ করতে চেয়েছি কিনা এটা নিয়েই তো প্রাথমিকভাবে সন্দেহ দেখা দেয়। কারণ আপনি দেখুন যে এতগুলো সংস্কার কমিটি করা হলো, 6টা সংস্কার কমিটির রিপোর্ট দেওয়া হলো, অন্যগুলো নানানভাবে দেওয়া হচ্ছে, নারী সংস্কার নিয়ে যে এত বাজে কথাগুলো বলা হলো, সরকারকে কোনো টু শব্দ করেছে? কোনো ধরনের প্রকাশ্য জনসভায় যেভাবে নারী নেত্রীদেরকে এইভাবে আক্রমণ করা হলো, সরকারের আদৌ কোনো শব্দ আছে? তার মানে কি দুর্নীতি বিষয়টা তো এক ধরনের দার্শনিক উপস্থিতি থাকতে হবে সরকারের। দুর্নীতি মানে কি শুধু টাকা পয়সার দুর্নীতি? মূল্যবোধ নিয়ে কি দুর্নীতি নাই? আপনার রাজনৈতিক সুশাসন প্রশ্নে কি দুর্নীতি নাই? আমাদের সরকার যে বর্তমানে যে সমস্ত আচরণগুলো করছে তাতে কি সুশাসনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট হচ্ছে আদৌ? কোনোভাবেই না। বরং এই একটি সুশাসন এবং জবাবদিহিমূলক সমাজের প্রতি যদি সরকার সুদৃঢ় অবস্থান নিত, তাহলে কিন্তু অন্যান্য অনেক কিছু আপোষেই বন্ধ হয়ে যেত। আপনি আজকে ট্রাক, বাস ইত্যাদি এই সমস্ত স্টেশন, এগুলো তো খুব বড় ফ্যাক্টর না একটা সরকারের জন্য। তারা চাইলে 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারে। তারা তো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে, তখন কথা বলেনি। তারা মাজার ভেঙেছে, তারা হাজার হাজার মাজার ভেঙেছে, তারা কোনো শব্দ করেনি। এই উগ্রবাদী ডানপন্থার বিকাশের পেছনে সরকার কেন এত প্রশ্রয় দিল? এই প্রশ্রয়গুলো কি বিনা কারণে? আগামীতেই সেগুলো আসলে বোঝা যাবে যে এই যে এনসিপিকে বিভিন্নভাবে সময় দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এনসিপি একটু সময় পেলে ভালো হয়, ওরা সংগঠিত হতে পারে, এটা কি আসলে কোনো নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইঙ্গিত করে? আপনি কাউকে প্রশ্রয় দেবেন যে তারা ভালোভাবে কাজ করতে পারে, তাহলে অন্য দলগুলোর অসুবিধা কোথায়? কাজে এইখানে বিভিন্নভাবে যা হচ্ছে এগুলো কিন্তু নানাভাবে প্রশ্নের অবকাশ তৈরি করে এবং প্রশ্ন সংশয় তৈরি করে। কাজে এই সমস্ত বাদ দিয়ে আমাদের সরকারের ভেতরে 2-3টি প্রবণতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। কারো কারোর মধ্যে হয়তো ক্ষমতায় আরও বেশি থাকবারও ইচ্ছা থাকতে পারে, যেহেতু আমরা নিশ্চিত না, এভাবে তো নাম ধরেও বলা যাবে না, কিন্তু কোনো কাজ যেন আমাদেরকে আসলে নানানভাবে শঙ্কিত করে বই কি। কাজেই এই জায়গা থেকে সরকারের একদম সুস্পষ্ট ঘোষণা নেওয়া দরকার যে আগামী এই কদিনের মধ্যে একটা রোড ম্যাপ দেওয়া হবে, এর মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনের উত্তর সময়ে এসে গণতান্ত্রিক যে সরকার আসবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের কাজ করবে। এটা তো 1-2-4 দিনের মধ্যে এত বড় একটা গণঅভ্যুত্থানজয়ী মানুষ, তাদের তো অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এগুলো তো স্বাভাবিক। এই আকাঙ্ক্ষাগুলোকে আমাদের সম্মান জানাতে হবে। অফকোর্স আমরা হতাশার কথা মানে বলে শেষ করতে চাই না, তারপরেও আসার পরে আসলে হতাশার জায়গাটি চলে আসে। মানে দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী যে আশা ছিল সেখানে অনেক বড় একটা আশা বা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে বাংলাদেশ আসলে দুর্নীতিমুক্ত হবে, কিন্তু 10 মাসে সেটা আমরা খুব বেশি করতে পেরেছি বলে মনে হয় না। এই সরকারের কাছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেন নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ চলে এবং দুর্নীতিকে আমরা যেন অন্তত কমিয়ে আনতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে।